আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার নিজের জীবনের সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। আগেও অনেক কথা বলেছি, তবে এই কথাগুলো হয়তো কখনো বলা হয়নি। দেখুন, আপনারা অনেকেই জানতে চান যে স্যার, আপনি অফিসার হওয়ার আগে, বিসিএস অফিসার হওয়ার আগে আপনার জীবনটা কেমন ছিল? হয়তো সেগুলো শোনার পরে হয়তোবা আপনারা কোনো সাহস পাবেন, হয়তোবা সেখান থেকে কিছু তথ্য নিয়ে হয়তোবা আপনারা যখন আপনাদের মন খারাপ থাকবে আপনারা সেইভাবে চলতে পারবেন আর কি, যেভাবে আমি বা আমরা যারা এইভাবে অফিসার হয়েছি, যারা চলে জীবন এই পর্যন্ত নিয়ে এসেছি, নিয়ে আসতে পেরেছি বা এই পর্যন্ত এসেছি, এই ধরনের উদ্দেশ্য নিয়েই মূলত আমি এসেছি। দেখুন, আমি খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ একটা পরিবার থেকে এই পর্যন্ত এসেছি। আমার গল্পটাও খুবই সাধারণ। আমি অতি অল্পের ভিতরে আপনাদেরকে আমার জীবনের মেইন যে জায়গাগুলো, যে ধাক্কাগুলো আমি যেখান থেকে খেয়ে এসেছি বা যেভাবে আমি ধাক্কা পেরিয়ে এই পর্যন্ত এসেছি, সেগুলোই আপনাদের সামনে আজকে বলবো। এর ভিতরে জীবন মৃত্যুর সন্ধিখানেও দাঁড়িয়েছিলাম, সেগুলোও বলবো। তো শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার জন্ম 1988 সালের 31শে ডিসেম্বর। এটাই আমার রিয়াল জন্ম, এটাই আমার সার্টিফিকেট জন্ম, এনআইডিতেও এটা দেওয়া, এটাই আমার সব কিছু। দিনটি ছিল শনিবার, দুপুর 2টার দিকে এই পৃথিবীতে, এই অবাগা আমি এসেছিলাম। তো এটা নিয়ে অনেক মজার কাহিনী হচ্ছে, শীতকালে এসেছিলাম। আমি যখন বড় হয়েছি তখন মাকে জিজ্ঞাসা করেছিলাম যে, মা, তুমি যে আমাকে পৃথিবীতে আল্লাহর নামে আনলে ওই দিনে, আর একটা দিন পরে আনলে হতো না? তাহলে তো আমি একটা নতুন বছর পেতাম, নতুন থেকেই শুরু করতে পারতাম। শেষ দিন কেন আনলে? মা আমাকে একটা কথা বলেছিলেন। আমার মা আমার মতো খুব রসিক। উনি বলেছিলেন যে, তোরে একটা বছর তোরে একটা দিন আগে নিয়ে আসছি পৃথিবীতে আল্লাহর নামে, তুই একটা বছর বেশি দেখতে পারছিস, বুঝছিস? বেশি ফটর করিস না। তো যাই হোক, এটা খুব মজার বিষয় গেল। আমি যখন হলাম, আমার ওজনও খুব কম ছিল এবং আমি খুব রোগাশোকা ছিলাম, দেখতেই পাচ্ছেন এখনও। তো যাই হোক, আমার নিউমোনিয়া হয়েছিল খুব অল্প সময়ের ভিতরে। আমি বাঁচবো যে এটাকে কোনোদিন চিন্তাও করতে পারিনি। আমাকে আগুনের উপরে ছেঁকা হতো যাতে আমি বাঁচি। কাহিনী জটিলে যাব না, আপনারা জাস্ট শোনেন আর কি। এরপরে 1995 সালে আমি আমার এই যে ব্রেন দেখতে পাচ্ছেন, মাথাটা, এখানটায় আপনারা দেখলে জুম করলে হয়তো বুঝতে পারবেন, এখানে কাটা আমার। এই কাটাটা আমি ধাক্কা খাই ইটের সাথে খেলতে যেয়ে। এক আপু বল নিয়ে আসতে গেছে, আমিও নিয়ে আসতে গেছি। উনি বলটা আনতে যেয়ে আমি ওনার গায়ে লেগে পড়ে গেছি। তো ইটগুলা ছিল হচ্ছে ব্লাস্টার ছাড়া, আপনারা নিশ্চয়ই বাকিটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, ধাক্কা খাওয়ার পরে আমার সেন্স ছিল না 1-2 দিনের মতন। আমার এখানে 19টা সেলাই। কোনোদিন কেউ ভাবেনি এটা মূলত এখান থেকে দেখা যাচ্ছিল ভিতরে কি আছে, সব দেখা যাচ্ছিল, আমি শুনেছি আমার আব্বা আম্মার কাছে। তো ডাক্তার সাহেব ভাবেনি আমি কোনোদিন বাঁচবো, আর বলেছিলেন আমি ও যদি বেঁচেও থাকে হয়তো ওর ব্রেইন সেভাবে কাজ করবে না, হয়তো রেগে যেতে পারে অল্পতে। হয়েছিল তাই, আমি হুটহাট রেগে যেতাম। একবার তো রেগে যে হাতে কিছু পেলে তাই দিয়ে নিজেকে আঘাত করতাম। এরকম আঘাত করতে একবার একটা ছুরি পেয়েছিলাম, সেইটা দিয়ে আমার এই হাতে আমি আঘাত করেছিলাম, আমার এখানটায়। এখান থেকে মাংস পুরো উঠে গিয়েছিল। সেই ডাক্তারের কাছে আবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বললেন যে, আপনারা তাকে খুব সাবধানে রাখেন, নাহলে সে বাঁচবে না। তো অনেক বছর চলে গেল, ধীরে ধীরে অনেক কিছু হলো, আসলে অনেক জীবন। ক্লাস 5-এ মোটামুটি ছাত্র ছিলাম, একেবারে খারাপ না। এরপরে যখন স্কুল জীবনে আসলাম মোটামুটি ছিলাম। ক্লাস 7-এর পর থেকে আমার ব্রেন আবারও ভালো করে খুলতে শুরু করলো আল্লাহর ইচ্ছায়। আমি আবারও ক্লাসে 10-এর মধ্যে চলে আসলাম। এরপরে এসএসসিতে 2005 সালে তখনকার দিনে তো আর আসলে এরকম অহরহ এ প্লাস পেতো না, আপনারা নিশ্চয়ই জানেন। 2004 সাল থেকে মেবি এ প্লাস শুরু হয়। তো 5 সালে আমি এ প্লাস পেয়েছিলাম। 20 জন পেয়েছিলাম আমার স্কুল থেকে, আমি একজন ছিলাম আলহামদুলিল্লাহ। টপ ক্লাস স্টুডেন্ট ছিলাম হয়তো, তাই হয়তো পেয়েছিলাম। আমি এইটি ট্যালেন্ট পেলে বৃত্তি না পেলে আমি বৃত্তি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এরপরে ইন্টারে সায়েন্সেই পড়লাম, কিন্তু ইন্টার পরীক্ষার আগে 2006 সালে আমার জন্ডিস হয়। 2007-এ আমি ইন্টার পরীক্ষা দেওয়ার সময় আমার শরীর টাইফয়েড হয়, আবার অসুস্থ হয়ে পড়ে। প্লাস ওই যে ছোটোবেলায় যে যে আঘাতটা পেয়েছিলাম, মেবি হয়তো বা তারই একটা ইফেক্টের কারণে আমি যা পড়তাম আমার মনে থাকতো না। এটা কি হয়েছে এটা আল্লাহই জানেন ভালো, বাট আমার কিছু মনে থাকতো না। আমার রেজাল্ট খুবই কম হয়, আমি 3.80 পাই। এরপরে আমি মেডিকেলে 2-2বার ট্রাই করি, খুলনায় যাওয়া আসা করে
মেডিকেলে মানে কোচিং করেছিলাম। তখন প্রাইমেট নামে একটা কোচিং সেন্টার ছিল, এখন মেবি এটা নাই। প্রাইমেট, বুঝতে পেরেছেন? তো শান্তিধামের মোড়ে ছিল, যারা খুলনাতে আছেন তারা জানবেন। রেটিনার সামনেই ছিল, অপোজিটে। রেটিনা মেবি এখনও আছে। তো যাই হোক, এরপরে কি হলো না চান্স পয়েন্টের কারণে। 2বার দিলাম পরীক্ষা, হলো না। দ্বিতীয়বার যখন পরীক্ষা দিয়ে আসি, বাসায় এসে অনেক কাজ ছিলাম, হয়নি। খুব বেশি ফর্ম ফিল আপ করতে পারিনি, কারণ নিজের ভিতরে জেদ কাজ করতো যে আমি সায়েন্স থেকে কেন আর্টসে যাব, তাই আর আর্টসে যাইনি। তাই ঢাকা ভার্সিটি, খুলনা ভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, এইগুলোরই ফর্ম কিনেছিলাম। তবে শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় টিকেছিলাম। টেকার পরে আমি এখানে একটু আসতেছি, একটু পজ দিচ্ছি। আমার কথাগুলো আমি বলেছি নিশ্চয়ই যে আমার কথাগুলো শুনলে আপনারা যেখানে বসা আছেন সেখানে বসতে পারবেন না, মানসিকভাবে শক্ত হন। তো ঢাকা ভার্সিটি যখন পরীক্ষা দিয়ে দ্বিতীয়বারের মতন আসি, আমার 2বারই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা পড়েছিল, পিলখানার ভিতরে, আজিমপুরে। 2বারই ওখানে পরীক্ষা দিয়ে যখন নীলক্ষেতে, দ্বিতীয়বার যখন নীলক্ষেত দিয়ে চলে যাচ্ছিলাম, ওখান থেকে ঢাকা ভার্সিটির ওই যেটা গেট আছে ওটা দেখা যায়। গেটটা তখন ছিল মেবি, আমার যতদূর খেয়াল আছে, ছিল তো মনে হয়। তো যাই হোক, ওই রাস্তা দিয়ে ঢাকা ভার্সিটি যেতে এটা আমি জানতাম। তো ওই দিকে বারবার তাকিয়ে আমার চোখ দুটো ভিজে গেছিলো। আমার পাশে আব্বা বসা ছিল। আব্বা বললো যে, বাবা, ঢাকা ভার্সিটিতে পড়তে পারলি না বলে যে জীবনে কিছু করতে পারবি না, বিষয়টা তো তা না, চেষ্টা চালা। আব্বা মাঝে মাঝে সাপোর্টিভ ছিলেন, মাঝে মাঝে আবার একটু রেগে যেতেন, কারণ এত ভালো স্টুডেন্টের থেকে হঠাৎ করে এত খারাপ স্টুডেন্ট হয়ে যাওয়া, এটা আসলে মেনে নেওয়া একজন গার্ডিয়ানের পক্ষে অনেক অসম্ভব। প্লাস আপনারা জানেন যে আমাদের চারপাশে কিছু মানুষ থাকে যারা সবসময় খোঁচাতেই থাকে, মানে যাতে করে ওই সংসারে ঝামেলা পাতে। তো আমি আর এই ডিপলি গেলাম না, আপনারা বুঝতেই পেরেছেন, এই নিয়ে আলোচনা আমি করেছি। এখন দেখেন কি হলো, ওখান থেকে 2007 যাওয়ার পরে, ওইটা হওয়ার পরে আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। আমার কেমিস্ট্রিতে আসলো। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14তম হয়েছিলাম, আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেখানে, ওই কলেজে। আরও অনেক পরীক্ষা দিয়েছিল। এবার পরীক্ষা দিয়ে তখন ঢুকতে হতো, মাঝে তো পরীক্ষা ছিল না, আবার চালু হয়েছে। তো আমার কেমিস্ট্রি আসার পরে আমি কেমিস্ট্রিতে পড়বো না, কারণ কেমিস্ট্রি আমার পছন্দ ছিল না। প্লাস আমি যেহেতু ব্রেন তখন ভালো কাজ করতো না, আমি পারতামও না পড়লে। গেলাম কলেজে, স্যারদের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, স্যার আমাকে একটু চেঞ্জ করে দেন। কোনোভাবেই চেঞ্জ করে দিবে না। পরের দিন আব্বাকে নিয়ে গেলাম। আব্বাকে নিয়ে যাওয়ার পরে তারা আব্বাকে দেখলো, দেখে বললো যে চয়েস যখন আসছিল তখন তো ইংলিশও ছিল, সরি, চয়েসের সময় ইংলিশ ছিল না, সরি, কিন্তু সায়েন্সের সাবজেক্ট ছিল, মানে সায়েন্স থেকে সায়েন্সেই পড়তে হবে এরকম একটা বাধ্যবাধকতা ছিল। তবে কেউ সিস্টেম করলে সে ইংলিশে মানবিকে যেতে পারবে, সায়েন্স থেকে মানবিকে যাওয়া যায়, এরকম কি একটা বিষয় ছিল। আমি এত ভালো মনে করতে পারতেছি না। আপনারা যারা ভালো যদি জেনে থাকেন তাহলে আরও ভালো বুঝবেন। তা আব্বা অনুরোধ করলো, কোনোভাবে শুনবে না। তো তখন উপাধ্যক্ষ ছিলেন যিনি, উনি আব্বাকে ডাকলেন, ডেকে বললেন যে কেমন ছেলে জন্ম দিয়েছেন। আব্বা আমার মুখের দিকে তাকায় পড়লো, বলার পরে বলতেছে যে এসব ছেলে পেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়া ভালো। আব্বা বললো যে স্যার আমার ছেলে তো ভালো। বলছে না, আপনার ছেলে তো কোনো কথাবার্তা হয় না, আরও ও তো দেখেই মনে হয় ও তো বখাটে ছেলে। আব্বা বললো, স্যার আপনার মনে ভুল হচ্ছে। আমার আব্বা জজপুরে সেরেস্তাদার ছিলেন, মোটামুটি একটা পদ, খারাপ না। আপনারা যারা জানেন তারা হয়তো ভালো বুঝবেন। আব্বার চোখ দুটো ছলছল করতেছে, আমার শরীরের মধ্যে আগুন জ্বলে যাচ্ছিল। আমার আব্বা তখন ওনার হাত ধরতে যাবেন এরকম একটা অবস্থা, বললেন কি যে স্যার আমার ছেলেটাকে ইংলিশে দেন, কথা দিচ্ছি ও যদি ভালো রেজাল্ট না করে স্যার আপনি যে শাস্তি ওরে দিবেন সেটাই আমরা মাথা পেতে নিব। নিজের চোখের সামনে নিজেরা বাবা বা আব্বা তো স্যার আমাকে বললেন যে তুমি যদি ইংলিশে 10-এর মধ্যে থাকতে পারো তোমাকে আমি রাখবো, পরের সেমিস্টারে উঠাবো, না থাকতে পারলে তুমি শেষ, তোমার এই রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে তুমি চলে যাবে এই কলেজ থেকে। আমি বললাম জি স্যার আমি থাকবো ইনশাল্লাহ। আমি যখন অনার্স শেষ করি, I was the first student, I was the first boy in that department. 200 জনের মতো ছিল প্রায়। I was first till the last. আমি যখন মাস্টার্স করি I also became first. আমাকে যদি ভাইবা এবং টিউটোরিয়ালে তারা যদি 50-এর ভিতরে যদি 42 না দিয়ে যদি আরও কিছু মার্ক দিত
তাহলে হয়তো আরও ভালো করতে পারতাম। এবার আসি আর একটা জায়গায়। যখন অনার্সে পড়ি, একবার সেকেন্ড ইয়ারে থাকতে এক স্যারের কাছে পড়তাম। উনি টাকা ছাড়া কিছু বুঝতেন না। ওনার কাছে পড়লেও টাকা দিতে হবে, না পড়লেও টাকা দিতে হবে। আমাদের জাতীয় ভার্সিটিতে অনার্সে পড়তে হয় প্রাইভেট, আপনারা যারা পড়েন জাতীয় ভার্সিটিতে তারা জানেন। কি হলো দেখেন, আমি ওনাকে টাকা দিয়েছি, উনি লেখেন নাই, হয়তো মনে নাই স্যারের। আমাদের অ্যাডমিটটা দিতে হচ্ছে পরীক্ষার 2 দিন আগে। এখন আমার একটা লাল সাইকেল ছিল, আমি সাইকেলটা চালিয়ে অ্যাডমিট আনতে যাব, বারবার চেন পড়তেছে, আমি অনেক কষ্ট করে হাতে কালি লাগছে চেনটা দিতে, তাই অবস্থায় গেছি। স্যার আমাকে ডাকলেন, ফার্স্ট ইয়ারে মেয়েরা ছিল, ব্যাস করা ছিলেন স্যার, তাদের ডেকে আমাকে বললেন কি তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। আমি বললাম কেন স্যার? তুমি আমার টাকা দাওনি, তুমি টাকা নিয়ে আসো তারপর পরীক্ষা দিবা। আমি বললাম স্যার আমি টাকা তো আপনাকে দিয়েছি স্যার। না তুমি টাকা দেন, আমি এই দেখো তোমার নাম নাই। আমি বললাম ঠিক আছে স্যার আমি নিয়ে আসতেছি। অফিস সহায়ক উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি বললেন যে তুমি নিয়ে আসো দ্রুত, স্যার ভালো না, বিপদে পড়ে যাবা। আমি বাসা পর্যন্ত গেলাম, মাকে হাত পা ধরে বললাম যে মা 500 টাকা ম্যানেজ করো না। বাবা তুই না দিয়েছিস টাকা? বললো যে, আমি বললাম যে মা দিছিলাম, আমার দেওয়াটা হয় নাই ঠিকঠাক। মা এখান থেকে ওখান থেকে দাঁড় করে করে 500 টাকা নিয়ে আসলেন, এনে আমার হাতে দিয়ে বললেন বাবা খুচরা খুচরা 20 টাকা 50 টাকা 100 টাকা বাবা যা অ্যাডমিটটা নিয়ে আয়। আবার যাওয়ার পথে সাইকেলের চেন পড়ছে, মানে বারবারই পড়ছে। আমি গেলাম, ওদিকে তো মেয়েরা হাসতেছে, ফার্স্ট বয়কে স্যার এরকমভাবে বলছে, ফার্স্ট ইয়ারে মেয়েরা ইংলিশের। আমি ঢুকে অ্যাডমিটটা আনছি, স্যারকে টাকা দিয়েছি, বলছি স্যার এই যে স্যার। ওইবার সেকেন্ড ইয়ারে যখন আমি ফার্স্ট হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, যে সেকেন্ড হয়েছিল সে আমার ধারে কাছেও ছিল না। আমার জেদটা কি আপনি বুঝতে পেরেছেন আপনারা? আমি যদি লাগি আমি তার শেষ দেখে ছাড়ি আল্লাহর নামে। আমি এমন এক পাবলিক, কোনো দিনও কোনো কিছুতে আমি হার মানিনি। আমি শুধু আল্লাহকে ভয় পাই, আল্লাহর প্রতি হার মানি, আর কোথাও না, কিচ্ছুতে না। আমি এমন পাবলিক। তো যা হোক, এটা গেল এখানে কাহিনী। যখন অনার্সের থেকে যখন আমি মাস্টার্স করি, ওখানেও অনার্স করি, এখানেও মাস্টার্স করি। আমার মাস্টার্স সেশন ছিল হচ্ছে 2011-12 জাতীয় বিশ্ববিদ্যালয়। খুলনা ভার্সিটিতে যখন আমি টাকা দিয়ে মাস্টার্স করি, সেখানে সেশন ছিল 13-14, একই সময়ে, বাট সেশন আলাদা ছিল, যেটা আপনারা জানেন জাতীয় ভার্সিটিতে সেশন জট চলে। কী হলো দেখেন, স্যারের কাছে প্রথম দিন পড়তে গেছি, বলছেন স্যার যে তোমরা 8 মাস পড়বা, 4000 টাকা দিবা মাস্টার্সে। আমি প্রথম একদিনই গেছি, যার পরে আমার ওই ভর্তির ওইটা চলে আসছে। আমি তো কোনোদিন ভার্সিটিতে ভর্তি হতে পারিনি। শেষ দিনের দিকে আমার ওই শেষ দিন অ্যাপ্লাইয়ের ওই দিন আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে দোস্ত আজকেই করতে হবে। আমি ধার করে টাকা নিয়ে সে অ্যাপ্লাই করে আসছি, শেষ অ্যাপ্লাইটাই আমি করে আসছি। তো আমার ওখান থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ওই খুলনা ভার্সিটিতে ইএলটিতে আমার হয়েছিল ভর্তি পরীক্ষায়। আমি সম্ভবত 11তম হয়েছিলাম, আমার রোলও 11 ছিল, 11 না মেবি 15তম হয়েছিলাম, রোল 11 ছিল। কয়েকজন মনে হয় পরে আর ঢোকে নাই, তাই আমার রোলটা আগে আসছিল। যাই হোক, তারপর আমি স্যারের কাছে একদিন পরে স্যার আমার নাম উঠে রাখছেন বলে আমি যখন অনার্স থেকে মাস্টার্সে যখন ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিয়ে যাবো, তখন স্যারকে আমার 4000 টাকা দেওয়া লাগছিল। এবং দিয়ে, ভাই আমি কোনো মিথ্যা কথা বলি না, আমার এখান থেকে মিথ্যা বেরোয় না, আমি যা বলতেছি সত্য। আপনারা তো শুধু হতাশা করেন, একটু শোনেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা শোনেন। তো আমি 4000 টাকা দিই স্যারকে, বলি স্যার আমাকে বললেন যে আমি দোয়া করি তুমি অনেক দূর পড়াশোনা করো। আমি জি স্যার আপনি দোয়া করবেন স্যার, আমার স্যারের প্রতি কোনো অভিযোগ নাই, স্যারের জায়গা থেকে ঠিক আছেন, আমারই সমস্যা। তো যাই হোক, আমি টাকাটা দিই, স্যার কিছু সাজেশন দিলে, আমি কোনোদিনও স্যারের সাজেশন পড়ি, আমি আমার মতো করে সাজেশন করে পড়তাম। আমি আবারও ফার্স্ট হই এবং সারা বাংলাদেশে 12তম হই। ফার্স্ট ক্লাস পাইতে পারিনি 5টা মার্কের জন্য, 300তে ফার্স্ট ক্লাস। ওই যে বললাম না, ভাইবা টিউটোরিয়ালে যদি 5 2-3 করে বেশি দিতে, হয়তো বা আমি 300 পেলে হয়তো বা ডিস্টিংশন পেতাম। কারণ আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় সেকেন্ড ক্লাস মানে অনেক কিছু ইংলিশে, এখনকার মতো সিজিপিএ দেওয়া হয় না। খুলনা ভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, 3.27 পেয়েছিলাম। তো যাই হোক, যে ফার্স্ট হয়েছিল সে মেবি 3.74 বা এরকম কিছু পেয়েছিল। ওনাদের ওই নিজস্ব স্টুডেন্ট যারা আগেই অনার্স করেছে ওখানে খুলনা ভার্সিটির, তারা অনেক ভালো রেজাল্ট করেছিল আলহামদুলিল্লাহ।
আমি বাইরে থেকে যে আমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছিলাম, বাইরে থেকে মনে হয় সামান্য কিছু গিয়েছিলাম আমরা, কিন্তু আমি ভালো রেজাল্ট করেছিলাম। 35 জনের মতন আমরা পড়তাম, সিট 35টা ছিল, বাট ঠিক মনে নাই, হয়তো 35 থেকে 40 জন হব আমরা। তো যাই হোক, এই কাহিনিটা এখানে শেষ হলো। এরপরে চাকরি জীবনের জন্য পড়া শুরু করলাম 2014 দিকে। 14 দিকে পড়া শুরু করে আমি বিসিএসে আসি হচ্ছে 2024 সালে। এর মাঝখানে যে কাহিনিগুলো একটু শোনেন। 14 থেকে যখন পড়তে শুরু করলাম, আমার বন্ধুবান্ধবের কাহিনী কী হয়েছে সেটা আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি, সেগুলোতে আর যাব না। যেখানে যাব সেটা হচ্ছে কিভাবে আমার চাকরি পরীক্ষাগুলো আমি দিতাম। আমি ওই প্রায় সপ্তাহে আমার চাকরি পরীক্ষা দিতে হতো। আমি টিউশন করিয়ে করিয়ে টাকাগুলো আয় করতাম। তো এই টিউশনের কথা যখন আসলো, একবার টিউশনে আমি জীবনের 2-3টা ছোট্ট কাহিনী আছে, একটু বলি। টিউশনে যখন আমি যাইতাম, একবার হলো কি, আমার অনেক জ্বর, আমি না কখনো কথা দিয়ে কথা না রাখা থাকি না, জ্বর, কিন্তু আমি কথা দিয়েছি যে ওই স্টুডেন্ট কাছে যাবো। স্টুডেন্টটা মেয়ে, আমি বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস, আমি ভিজতে ভিজতে আমার লাল সাইকেল নিয়ে গেছি। আমার যাওয়ার কথা 9টায়, আমি 9:35 গেছি রাত। আমি দরজায় নক করেছি, খোলে না। যখন তৃতীয়বার নক করতে গেছি তখন খুলছে, খুলেই আমাকে বলতেছে, স্যার আপনি দেরি করে ফেলছেন, আপনার আর আসার দরকার নাই। আমি কথা বলতে গেছি যে আমি অসুস্থ, এই কারণে আমার তখন ফোনেও টাকা ছিল না, প্লাস মেবি কি একটা সমস্যার কারণে আমি তাকে ফোন দিতে পারি নাই যে আমার আসতে দেরি হবে। সাধারণত আমি ফোন দিয়েই বলি, সাথে সাথে দরজা দিয়ে দিয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে আল্লাহর দিকে, উপরের দিকে তাকালাম, তাকে আবার ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বাসায় চলে আসছি। তো আর একদিন একই স্টুডেন্ট 2017 সালে, আমি 5 মিনিট দেরিতে গেছি, তার মা আমাকে ডেকে বলতেছে, আপনি এত দেরিতে আসেন যে? স্যার আন্টি আমার তো একটু আজকে কাজ ছিল, এই জন্য দেরিতে এসেছি। আপনি সবসময় দেরিতে আসেন আন্টি, আমার সবসময় আমি দেরি করি না। আর একজন স্যার আসবে, সে এসে তো বসে থাকবে। বলছে কখন আসবেন তিনি? আপনি যাওয়ার পরপরই আসবে। আমি তাহলে আমি আজকে 5 মিনিট আগে যাবো। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? আপনি 5 মিনিট আগে যাবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? পরের কাহিনিগুলো না বলি। আর একবার একই স্টুডেন্ট আমাকে ডেকেছে পরীক্ষার আগে, তখন নকল হতো অনেক। ডেকে আমাকে বলতেছে, স্যার এই একটা মডেল কোশ্চেন, এটা একটু সলভ করে দেন। আমি সলভ করে দিচ্ছি। হঠাৎ করে আমার মনে হলো যে এই প্রশ্নটা তো অন্যান্য মডেল কোশ্চেনের মতো মনে হচ্ছে না, এটা কোথা থেকে আসলো, কীভাবে পেলাম? আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা কি তোমার প্রশ্ন ফাঁস হয়েছে সেই প্রশ্ন নাকি? ও কিছু বলে না। আমি আন্টিকে ডাকলাম, বললাম আন্টি কি প্রশ্ন ফাঁস হয়েছে? সেরকম কিছু নাকি? বলতেছে আপনার এত বেশি বোঝার দরকার কি, আপনারা বলছেন না সলভ করে দেন, সলভ করে দেন। আমি বললাম কি আন্টি, আপনি আমাকে কি এই কারণে সারা বছর ওকে আমাকে দিয়ে পড়াইছেন যে আজকে আমার প্রশ্ন সলভ করে দিতে? বলছে সেটা কোনো বিষয় না, আমি টাকা খরচ করেছি, আপনি পড়াইছেন, আপনি টাকা পাইছেন না? বলছি আন্টি পাইছি, আপনি ওরে দেখান। আমি বলছি আন্টি আপনি ভালো থাকবেন, আমি পারবো না। আমি ওই যে ওখান থেকে চলে আসছি, এরপরে ওই স্টুডেন্ট কী করছে কি না করছে, এই যে আমি এমনই এক পিচ, আর কোনো দিন খোঁজই নিই আমি। আপনারা আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই, আমি কোনোদিন খোঁজ নিই। বুঝতে পেরেছেন আমি কি চিজ? পিস না, চিজ। আমি এরকমই চিজ। অন্যায়ের সাথে নো কম্প্রোমাইজ। ইন মাই হার্ট হ্যাভ অনলি ওয়ান থিং, দিস ইজ দিস থিং। এরপরে চাকরিতে যখন যেতাম, চাকরি না, যখন আমি চাকরি পরীক্ষাগুলো দিতে যেতাম, হোটেলে থাকতাম, গরিবের হোটেল, 300 টাকা ভাড়া, রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। ওই কম্বল টম্বল থাকতো, ওই নিয়েই ঘুমাতাম, মাঝে মাঝে টেনে নিয়ে যেতাম, ওই নিয়ে ঘুমাতাম। সাবান শ্যাম্পু থাকতো না, ওই নিয়ে আসতাম। সবচেয়ে সমস্যা যেটা ফেস করতাম তা হচ্ছে খারাপ মেয়েরা আসতো, এসে রুমে ঢুকতে চাইতো, আমি অ্যালাউ করতাম না। ভোরবেলা হলেই, সকালবেলা উঠলেই ওদের দেখা যেত বেশি, রাতেও দেখা যেত, গভীর রাতে আমি লাইট অফ করে রাখতাম, মোবাইলে লাইট দিয়ে পড়তাম। তো ওরা যদি টের পেয়ে যেত তাহলে দরজায় নক দিত, আমি করতাম। একদিন রাগারাগি করে একটা বের করে দিয়েছিলাম, সে দরজা খুলে বলতে কেউ আছে নাকি? আমি বলছি না, আপনি এখনই যান। গেল। এর চেয়ে বাজে কাহিনী আমি সেগুলো ফেস করেছি। গেল। এখন আসি চাকরি। 2018 সালে আমি এক কলেজে
খণ্ডকালীন লেকচারার ছিলাম, 1 বছর চাকরি করেছিলাম। সেখানে যখন যাই আমি ছিলাম ভাইয়া স্যার, কারণ আমি দেখতে খুব বাচ্চা, মেয়েদের কলেজ। যখন বেরিয়ে আসি তখন আমি স্যার ছিলাম, ভাইয়া আর ছিলাম না। তারা আমাকে বুঝেছিল যে আমি আসলে এখন স্যার, ভাইয়াটাই বা ভাইয়া স্যারটার না, বুঝতে পেরেছেন। সম্মানের সাথে এসেছিলাম, সম্মানের সাথে গিয়েছিলাম। এরপরে নিবন্ধনে যখন আমার চাকরি হয়, আমি মোটমাট নিবন্ধন পাশ করেছি মোট 4 বার, কিন্তু নিবন্ধন আমার 3 বার আসছে সার্টিফিকেট, একবার আসেনি। কলেজ পর্যায়ে 11তম নিবন্ধনে আমি মানে ওটা স্কুল পাশ করেছিলাম, এরপরে 12তে পাশ করেছি, এরপর 14তে পাশ করেছি, 13 দিনে। 13 না দেওয়ার কারণে ওটা আমি ভাবছিলাম আর দিব না, কিন্তু পরে দেখি যে না দিলে তো হবে না, কারণ ওই নাম্বারে তো আসে না, নাম্বার কম কম দেয়। তবে 11তে যখন পাশ করিনি, তখন না পাশ করার একটাই কারণ ছিল, তা হচ্ছে আমি ওই কাগজ জমা দিতে হতো। স্কুলের কাগজগুলো আমি জমা দিয়েছিলাম, ঠিকমতো গেছিলাম, কিন্তু কলেজের কাগজ জমা দিয়েছি, যায়নি, পোস্ট অফিস থেকে যায়নি। আমি আবারও দিছি, 2 বার দেওয়ার লাগছে। তারা SMS পাঠাইছিল যে আপনার কাগজ আসেনি, আপনি আবার দেন। আমি পাঠাইছি, সেবারও যায়নি, 2 বারই যায়নি। ওইবার কলেজের জন্য পরীক্ষা দিতে পারলাম না, কিন্তু পরবর্তীতে 12তমতে শুধু কলেজ পরীক্ষা দিয়েছিলাম, হয়েছিলাম লেকচারার, মানে পোস্টে, মানে আমি পেরেছিলাম টিকতে। স্কুল পারছিলাম হচ্ছে 11তমতে, আর 14তমতে আবার আমি সারা বাংলাদেশে টপ ক্লাস হয়েছিলাম, এবং সেটা ওইটাইতে আমার চাকরি হয়। এবার আসি চাকরিতে কি হয়েছে। আমার চাকরি হয়েছিল আমার বাসা থেকে আমার আরেক উপজেলাতে, কিন্তু বাসা থেকে হচ্ছে সেটা 55 কিলোমিটার দূর। প্রতিদিন আমি 2 বছর চাকরি করেছি, অর্থাৎ 1 বছর 11 মাস। প্রতিদিন আমি 4 বার বাসে আসা যাওয়া করেছি, 4টা বাস পাল্টেছি, 2টা ট্রলার এবং হাঁটা। তো যেটা হতো, প্রতিদিন একটা মানুষ এই 55 কিলোমিটার, আমি কিন্তু শুধু যাওয়ার কথা বলেছি, আসারটা না, আসার কথা ধরলে 110 কিলোমিটার যাওয়া আসা, 110 কিলোমিটার জার্নি করতাম। আমি রাতে এসে আবার টিউশন করাতাম। তখনও আমার BCS মানে রেজাল্ট দেয়নি, ভাইবা দিয়েছি আমি 21 সালে BCS-এর শেষের দিকে, আর এই চাকরি পেয়েছি 22 সালের 10ই ফেব্রুয়ারি, আর আমি চাকরি করেছি 24 সালের 11ই মানে জানুয়ারি পর্যন্ত, প্রায় 2 বছর। তো কি হলো, ওখানের অভিজ্ঞতাটা আপনাদের বলে আমি অন্য অভিজ্ঞতায় যাব। ওখানে যখন এই চাকরিটা করতাম, এমনও দিন গেছে আমার, আমি তো প্রতিদিনই যখনই আসতাম, যদি 2-1 মিনিট লেট হতো, সাথে সাথে প্রিন্সিপাল ডাকতেন, ডেকে ইচ্ছা মতন, মানে আমি যে একটা মানুষ, আমার যে দেরি হতে পারে, আমি সব থেকে বেশি খাটি, অথচ প্রতিদিন আমাকেই গালি শুনতে হতো। গালি মানে বোঝাতে যাচ্ছি, যত ধরনের হেনস্থা আছে আমি হতাম। সিস্টেম করে হেনস্থা করা হতো নানাভাবে। যারা আপনারা নিবন্ধনে চাকরি করতে যাচ্ছেন, সাবধান থাকেন, ওটা একটা মাদ্রাসা ছিল। তো যাই হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, স্কুল হোক, সিস্টেম অনেক জায়গাতে এরকমই। তো কি হলো দেখেন, আমি লেকচারার ওখানে হিসেবে গেছিলাম, ইংলিশ লেকচারার। ওখানে যেটা সবচেয়ে বেশি, যেটা কষ্টের, আমি খেতে যেতাম, ওই সময় ফোন আসতো, স্যার আপনি কোথায়? যে আমি তো পরপর 2-3টা ক্লাস নিয়েছি, আমি তো স্যার একটু খেতে আসছি, আমি তো বলে আসছি আপনার এখন খেতে হবে না, আপনি আসেন। আমি না খাবার মুখে দিব, হাত ধুয়ে খাবার নিয়ে মুখে দিব, ওই সময় আমার ফোন আসতো। ভাই বিশ্বাস করেন, 2 বছরে নিম্নে হলো কি 30টা দিন এই সেম সিচুয়েশনে আমি পড়িনি, খাবার রেখে আমি চলে গেছি। কারণ আমার কাছে আমার দায়িত্ব কর্তব্য আগে, আমার কিন্তু ক্লাস না, আর একজনের ক্লাস, সে নাই, আমারই নিতে হবে। আমি ট্রেনিং চাইতাম, আমাকে ট্রেনিং দেওয়া হতো না, দেওয়া হতো যারা বেশি ভালো ক্লাস নিতে পারে না তাদেরকে। আর আমি ক্লাস ভালো নিতে পারতাম বলে আমি সব সাবজেক্টেরই ক্লাস নিতাম, সব জায়গায়, সেই স্কুল থেকে শুরু করে ফাজিল পর্যন্ত, এবং আমাকেই ট্রেনিংয়ে কোনো সময় পাঠানো হতো না, কারণ ক্লাস কে নিবে। আমি এগুলো বুঝতাম না প্রথম দিকে, পরে বুঝতে পেরেছি। তো যখন ওখান থেকে চলে আসি, তখন তারা কাঁদছিলেন। কারণ কি জানেন, রাত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। তারা আজও আমাকে মনে করেন, আমার তাদের প্রতি কোনো অভিযোগ নাই। অভিযোগ এতটুকুই যে একটা মানুষ খেতে চাইলে তাকে মাঝে মাঝে একটু খেতে দেওয়া উচিত, না খাইলে পড়াবে কি করে, তাই না? আমি আল্লাহ করতাম, আল্লাহ BCS রেজাল্টটা যেন দ্রুত দেয়। 40 BCS তো 18 সাল থেকে, সেই 2024 সালে নন ক্যাডারে নিয়োগ হলো। তারপরে 24 সালের 15ই জানুয়ারি এসে আমি জয়েন করলাম। কত বছর, 14 সাল থেকে 21 সাল পর্যন্ত টানা পড়েছি। 21 সালের শেষ পর্যন্ত ভাইবার জন্য পরে BCS এ ভাইবা দিয়েছি। এরপরেও কিছু কিছু পুরনো সার্কুলার থেকে অ্যাডমিট আসতো,
সেগুলো পরীক্ষা দিয়েছি 22 সালে ওই চাকরি করা অবস্থায়। সেগুলো কখনো কাউকে বলতাম না, তারা জানতো না। শুক্রবার তো আমি পরীক্ষা দিয়ে আসতাম, আর প্রতিদিনের এই জীবন তো আছেই। নিশ্চিত মৃত্যু থেকে ফেরত আসা আমি একটা মানুষ। আমাকে যখন এই চাকরিতে আসার পরে যখন আমাকে বিভিন্ন ট্রেনিং আসলো সরকারি চাকরিতে আসার পরে, একবারে ট্রেনিংয়ে এইটা বলি আমি শেষ করব, অনেক বড় হয়ে যাচ্ছে আসলে, এত কথা বলে বোঝানো সম্ভব না, আমি জাস্ট কিছু বলতেছি। ট্রেনিংয়ে যাওয়ার পরে যশোরে ট্রেনিং হলো, যশোরে হোটেল হাসান ইন্টারন্যাশনালে আমাকে থাকতে দেওয়া হলো। আমার মতো আরও অনেকেই থেকেছে। আমি আমার এক খুব ভালো এক বন্ধু, তার সাথে আমার 2007 সালে পরে ওই দিন দেখা হয়। তো খুব ভালো ছিল, আল্লাহর ভালো করুক। তো কি হলো, আমরা দুজনে একসাথে উঠলাম। ওঠার পরে রুমে ঢোকার পরে আমি রুমে ঢুকে আমি আমার মানুষটারে ফোন দিলাম। ও তখন ছিল না। আমার মানুষটারে ফোন দিয়ে বললাম কি, দেখো তো আমাকে 5 স্টারের হোটেলের রুমে থাকতে দিয়েছে, এটা কি আমার সাথে যাচ্ছে? সেও কাঁদে, আমিও কাঁদি। আমি বলতেছি তুমি কাঁদো কেন? তো বলতেছে যে তুমি যোগ্য মানুষটা আজকে যোগ্য জায়গায়, তো তুমি এটা অনেক আগেই ডিজার্ভ করতে, অনেকদিন পরে হলেও পাইছো। আমি তো তুমি কেন কেন বুঝো, তুমি এসি রুমে আছো, টিনের রুমে বসে ক্লাস নিয়েছো ওই মাদ্রাসায়, আর আজকে সরকার তোমাকে স্যার বলে বলে এখানে নিয়ে আসে, এটাতে কত বড় খুশির। আমাকে জিজ্ঞেস করছে আমি কেন কাঁদি। আমি বলেছি যে রুম তো রুম, ওই আগে যখন চাকরি পরীক্ষা দিতে যেতাম তখন তো আসলে গরমেও কষ্ট হতো, মশার কামড় খেতাম, শীতেও কষ্ট হয়, কেউ কেউ এসে জিজ্ঞাসা করেনি ভাই কিছু লাগবে কিনা। এখন ঘন্টা যেতে পারে না, কল আসে নিচ থেকে, রিসেপশন থেকে, স্যার কিছু লাগবে স্যার, স্যার আমাদের খাবারের অর্ডার চলে আসছে, আপনি কি কিছু খাবেন স্যার। এই আপনি যদি কষ্ট করেন জীবনে, আপনার যোগ্যতার দিয়ে আপনি যেখানে যাইতে চান, আল্লাহ যদি মনে করেন এটা আপনি যোগ্য, উনি আপনাকে সেখানে নিবেন। আপনারা যেহেতু হতাশা করেন না, জীবন থেকে কিছু কথা বললাম। আমার থেকে বহুত কষ্ট অনেক মানুষ করেছেন, আমি আমার জায়গা থেকে বলেছি। আরও কিছু কষ্ট আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, এগুলো এখানে থেকে যায় সারা জীবন। আপনাদেরও কিছু আছে যেটা আপনারা কখনো কাউকে বলতে পারবেন না, আমি ওগুলো বলতে চাই না। যেগুলো বলার মতো সেগুলো বলেছি। আমার জন্য দোয়া করবেন। নিজের কথা নিজে বলতে হয় না, তারপরেও বলি, আমি একজন সৎ মানুষ, কারো 1 টাকা খাই না, কেউ আমার কাছে 1 টাকা পায়ও না, আমি আমার সততা দিয়েই চলি। আমি যখন আমার এলাকায় ঢুকি সারাদিন মানুষ সালাম দিতে থাকে, সারাদিন। আমি যখন যাই তখনও সালাম দেয়, আমি যেখানেই যাই আমি সালাম পাই। আমি সেই সম্মানটা অর্জন করেছি আমার লেখাপড়া দিয়ে না, আমার আচার আচরণ দিয়ে। আমি মানুষটাই এমন, আমি সারা জীবনে এমনই থাকতে চাই। আমার টাকা কম থাক, সমস্যা নাই। আমি যখন যাব, একটা মানুষ চোখের পানি ফেলে বলে কি হারালাম, কি চলে গেল, এই আমার উদ্দেশ্য। আর আজকে এতগুলো কথা বলেছি আপনাদেরকে যারা চাকরি প্রত্যাশী, দেখুন প্রত্যেকেরই জীবনে কষ্ট আছে, কষ্ট না করলে কোনোদিন সফলতা আসে না, বুঝতে পেরেছেন? কষ্ট করেন, অনেক কিছু পাবেন। আমার মতো গল্প আপনারাও বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের স্বপ্ন সফল করুক। আজকে এখানেই থামছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।